তো এই জন্য যেই অতীতে যে সেকশনগুলো আমরা পড়ে এসেছি সেগুলো প্রতিদিন ধারাবাহিকভাবে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা জাস্ট একটা টোটাল বিচার প্রক্রিয়া। তো এখানে আপনি আংশিকভাবে বুঝে কিন্তু লাভ হবে না, অর্থাৎ টোটাল আপনার বিচার প্রক্রিয়াটা একসাথে বোঝার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা গত কয়েকটা ক্লাসের যে গুরুত্বপূর্ণ সেকশনগুলো আছে, যেগুলো আজকের ক্লাসের সাথেও রিলেটেড, সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো আমরা জানি যখন একটা অপরাধ যখন হয়, ওই অপরাধটার জন্য আমরা কি করি, থানায় যাই। থানায় গিয়ে আমরা একটা যদি কগনিজেবল অফেন্স হয়, আমরা 154 ধারায় কি করি, এফআইআর দায়ের করি। তাহলে 154 ধারা আমরা মনে রাখবো, 154-র অধীনে একটা আমলযোগ্য মামলার ক্ষেত্রে এজাহারের মাধ্যমে এফআইআর দাখিল হচ্ছে, অর্থাৎ একটা মামলা দায়ের হয় বা জিআর মামলা দায়ের হয়। আর জিআর মামলা দায়ের হওয়ার পর 156-র অধীনে তখন পুলিশ কি করতে পারে, বিনা ওয়ারেন্টে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, ওই মামলার তদন্ত কার্যক্রম শুরু করতে পারে। পাশাপাশি 160-এর অধীনে যে কোনো ব্যক্তিকে সে লিখিত আকারে নোটিশ প্রদান করতে পারে যে ওই মামলা রিলেটেড কোনো তথ্য বা উপাত্ত তার কাছে কিছু থাকলে সেটা জিজ্ঞাসাবাদ করতে পারে। তো এর পরবর্তীতে এই যে 161, 162, 163, এই চারোটা সেকশনে একটাই কথা বলে, এগুলা যখনই পড়বেন একসাথে পড়বেন। যে পুলিশ আপনাকে নোটিশ দিল, নোটিশ দেওয়ার পর যখন আপনি পুলিশের কাছে গেলেন, আপনি কিভাবে কথাবার্তা বলবেন, প্রতিটার অ্যান্সার করতে হবে কিনা, পুলিশ আপনার যে রেকর্ডটা আপনি দিলেন সেখানে আপনার স্বাক্ষর করার কোনো দরকার নাই। আর পুলিশ আপনাকে কোনো প্রকার ভয়, ভীতি, প্রলোভন এগুলো দেখাবে না কোনো কিছু প্রকাশ করার জন্য। তাহলে যখনই 160, 61, 62, 63 এই চারটা একসাথেই পড়বেন একই প্রক্রিয়ার। এরপরে পুলিশে যদি কোথাও তল্লাশি করার প্রয়োজন পড়ে, 165-র অধীনে নিজ এলাকায় তল্লাশি করবে, আর 166-তে অন্য এলাকায় তল্লাশিটা করবে। এরপরে যদি তথ্য প্রমাণ না পাওয়া যায়, তাহলে 169-এর অধীনে আসামিকে চাইলে জামিন দিয়ে দিতে পারে। আর যদি তথ্য প্রমাণ পাওয়া যায় আর জামিনযোগ্য মামলা হয়, তাহলে 170-এর অধীনে জামিন দিতে পারে, জামিন অযোগ্য হইলে সে আদালতে পাঠাবে। আর 172-এ পুলিশ যে কাজগুলো করবে তার একটা ডায়েরি সে মেনটেন করবে। তো এই যে কয়েকটা লাইন আপনারা হরিজন্টালি আমরা যে সেকশনগুলো দেখলাম, এগুলো একসাথে লিখবেন। এগুলো হচ্ছে পুলিশের সরাসরি কাজ। তাহলে 54-তে সে মামলা নিল, 56-তে সে তদন্ত করার ক্ষমতা পাইল, 60, 61, 62, 63, 64 ওই যে ব্যক্তিকে নোটিশ দেওয়ার পর তার সামনে যে কাজগুলো হবে সেটা। আর 65-তে সে তল্লাশি করবে, 66-তে ভিন্ন এলাকায় তল্লাশি করবে, 69-এ যদি তথ্য প্রমাণ না থাকে আসামিকে সে জামিন দিতে পারবে, 70-এ তথ্য প্রমাণ আছে কিন্তু বেইলেবল মামলা, সে জামিন দিতে পারবে, নন বেইলেবল হইলে আদালতে পাঠাবে। আর 172-এ সে একটা পুলিশ ডায়েরি মেনটেন করবে। এরপরে পুলিশের দেখেন যদি আমল অযোগ্য মামলা হয়, 155-তে সে কি করবে, রেকর্ড তো করবে কিন্তু কোনো তদন্ত করবে না, আপনাকে বলবে ম্যাজিস্ট্রেটের কাছে যান। 157-তে কোনো আমলযোগ্য মামলা নিয়ে তার যদি ডাউট হয়, তে একটা পুলিশ রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। 164 যদি কোনো আসামি পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় কোনো জবানবন্দি রেকর্ড করতে চায়, তার দায়িত্ব হচ্ছে সে কি করবে, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। 167 তার আরও রিমান্ডের প্রয়োজন, সে রিমান্ড চাইতে পারবে। সর্বোচ্চ কতদিন আমরা দেখলাম, ম্যাক্সিমাম 15 দিন। এরপরে 173 যখন তার তদন্ত কাজ শেষ হয়ে যাবে, সে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব একটা রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে সে সাবমিট করবে। এরপরে দেখি 167 মাঝখানে যেটা নতুন করে অ্যাড করা হয়েছিল, নতুন করে কাউকে যদি একাধিক মামলা গ্রেফতার দেখাইতে হয়, শোন অ্যারেস্ট দেখাইতে হয়, তাহলে কি করতে হবে, তাকে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে কেস ডায়েরি, পুলিশ ডায়েরি, কোন মামলা, কতটুকু তথ্য উপাত্ত আছে, এগুলো উপস্থাপন করতে হবে। তাহলে এই লাইনটার মধ্যে দেখেন, এই লাইনে কি হচ্ছে, ম্যাজিস্ট্রেট সংযোগ আসতেছে, আর এই লাইনে পুলিশের নিজস্ব কাজ ছিল। তাহলে এই দুই ভাগে ভাগ করে নেবেন, দেখবেন যে আপনার জন্য মনে রাখতে সহজ হচ্ছে। এখন আসি ম্যাজিস্ট্রেটের নিজের কাজ। 164-তে যখন কেউ জবানবন্দি দিতে চাবে, ম্যাজিস্ট্রেট কি করবে, তার কাছে পরিচয় প্রকাশ করবে, তাকে বিস্তারিত খুলে বলবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য না, আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে আনুষঙ্গিক নিয়ম কম। কোন প্রকারের ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী অথবা স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীরা কোনো কি করতে পারে না, কোনো প্রকার জবানবন্দি রেকর্ড করতে পারে না। 167 সে যখন কোনো আসামিকে তার কাছে রিমান্ডের জন্য আসবে, সে চাইলে ম্যাক্সিমাম 15 দিনের জন্য দিতে পারে, এই জিনিসটা মনে রাখবো। আর এইখানে আরেকটা কথা বলা আছে, সে দেখবে যদি 120 কর্মদিবসের মধ্যে পুলিশ কি করতে না পারে, তদন্ত শেষ করতে না পারে, তাইলে
যদি সেখানে আমাদের অপরাধের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, 10 বছরের কমে শাস্তি হলে সে জামিন দিয়ে দিতে পারে, আর 10 বছরের বেশি হলে দায়রা আদালত কর্তৃক জামিন পেতে পারে। আর 167 অলরেডি আমরা দেখতাম যে শোন অ্যারেস্টের ক্ষেত্রে সে এগুলা যাচাই করবে, যে তার পুলিশ ডায়েরিটা সে যাচাই করে দেখবে কোন মামলা, কি অভিযোগটা আছে, অভিযোগের ভিত্তি আছে কিনা, এগুলা থাকলে তখন একাধিক মামলা গ্রেফতার দেখানো যাবে। 173 যখনই একটা পুলিশ রিপোর্ট তার কাছে আসলো, সে তখন ওই যাবতীয় তথ্য উপাত্ত তার কাছে আসছে কিনা, যাবতীয় কেস ডায়েরি, যাবতীয় এভিডেন্স, এগুলো লক্ষ্য করবে। আর কোনো পক্ষ নারাজি দিলে নারাজি পিটিশনের উপর সে শুনানিটা করবে, আর আসামিকে যেই ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিটের 1 কপি প্রদান করবে। আর 173 পরবর্তীতে আমাদের জন্য অ্যাড করা হয়েছে এবার 2025 সালে, যে একটা তদন্ত চলা অবস্থায় পুলিশ ইন্টিরিম তদন্ত রিপোর্ট, এইটা মনে রাখবেন, ইন্টিরিম ইনভেস্টিগেশন রিপোর্ট মানে IIB, এই শব্দটা মনে রাখতে পারেন ছোট করে। ইন্টিরিম ইনভেস্টিগেশন রিপোর্ট এটা জমা করার আদেশ দিতে পারে যদি অস্তিত্ব না থাকে। এ ধারার অধীনে আসামিকে ডিসচার্জ করতে পারে, আর ডিসচার্জ করলে আমরা পলিসি প্রতিকার রিভিশন দায়ের করা যাবে। 173 এটাও আমাদের এইবারই নতুন করে দায়ের করা হয়েছে, যে পুলিশের জন্য 60 কর্মদিবসে তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। যদি না পারে তাহলে কেস ডায়েরি সহ গিয়ে আরও সময় নিবে। তারপরেও না পারলে এটা পুলিশের অদক্ষতা হিসাবে তার কি থাকবে, বাৎসরিক রিপোর্টে অন্তর্ভুক্ত থাকবে, ম্যাজিস্ট্রেট অন্যের মাধ্যমে তদন্তটা করাবেন। আর যদি কোনো পুলিশ কি করে, দেখা যায় যে সে কোনো এভিডেন্স গ্রহণ করা নেই, কোনো সাক্ষীকে সে জিজ্ঞাসাবাদ করে নাই যেটা দরকার ছিল, অথবা কোনো ব্যক্তিকে সে আসামি করে নাই যেটা দরকার ছিল, তাইলে এটা তার পেশাগত আচরণের ক্ষেত্রে অসদাচরণ হিসাবে তার বার্ষিক রিপোর্টে থাকবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তো এইভাবে যদি আপনি সেকশনগুলো লিখে নিজে নিজে 2-3 বার ট্রাই করেন, কোনটাতে আপনার সমস্যা ওইটা লাল কালিতে রাখেন, বাকিগুলা আপনি বারবার এইভাবে করতে থাকেন, দেখবেন যে একদম ইজি। এর চাইতে সহজ আর কিছুই নাই, MCQতে এইভাবেই আসে। এরপরে ছিল আমাদের একটা অপরাধ আমরা কোথায় দায়ের করব, তো সেখানে একদম সহজ দেওয়ানি মামলার মতো করে পড়বেন, যে বিষয়বস্তু যেখানে মানে অপরাধ যেখানে, মামলা সেখানে, বা সরকার যেখানে চায়, যদি উভয় জায়গায় মানে হচ্ছে যদি কনসিকুয়েন্সে হয়, তাহলে যেখানে অপরাধ ঘটলো যেখানে কনসিকুয়েন্স হয়, যদি অপরাধের সম্পর্ক যেই যেই স্থানে পাওয়া যাবে সব জায়গায়। এটা ছাড়া ডাকাতি, চুরি, সম্পত্তি রিলেটেড মামলার আমরা পৃথক একটা সেকশন দেখেছি, ওইটা প্রতিটা সেকশন শুধু হেডিংটা পড়বেন, ভিতরে আর কিন্তু কিছু নাই। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 190, এইটা একটু ভালো করে পড়বেন যে কোন ম্যাজিস্ট্রেটরা মামলা আমলে নিতে পারে। তাহলে অর্ডিনারি ক্ষমতায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন দায়রা, এরা মামলা আমলে নিতে পারে। দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী নিতে হইলে এদেরকে স্পেশালি ইম্পাওয়ার করতে হয়। আর মামলা হচ্ছে যে নালিশের মাধ্যমে, পুলিশ রিপোর্টের মাধ্যমে, অথবা নিজস্ব জ্ঞানের মাধ্যমে আমলে নেওয়া যায়। আর 193 দায়রা আদালত সরাসরি কোনো মামলা আমলে নেন না। এরপরে 200 নাম্বার সেকশনে, যে সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে আমরা 200 নাম্বার ধারায় কি করি, যে কোনো নালিশ দায়ের করি। 202 ম্যাজিস্ট্রেট চাইলে সেটা তদন্ত বলেন, সেটা অনুসন্ধান বলেন, যাবতীয় কিছু দেখে যদি দেখে যে কোনো অস্তিত্ব নাই, আসামিকে ডিসচার্জ করতে পারে। আর 203 অধীনে সে আপনার নালিশটা তার কাছে যদি মনে হয় আসলে এটা গ্রহণযোগ্য না, সেটাকে খারিজ করবে। আর 203 খারিজ করলে আপনার প্রতিকার আপনি রিভিশন দায়ের করবেন। 204 সে সমন জারি করবে বা ওয়ারেন্ট জারি করবে, যেটা আইনে আছে সেই মোতাবেক কার্যক্রম যাবে। আর 205 কোনো আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। জাস্ট এই 5টা সেকশন এইভাবে পড়লেই যথেষ্ট। এরপরে আমরা গত ক্লাসে পড়েছি 225, যে চার্জটা কেমন হবে। তো চার্জের ক্ষেত্রে আমরা বলেছি যে 221 থেকে 24 পর্যন্ত কিন্তু কিছুই নেই, কারণ হচ্ছে এগুলাতে জাস্ট চার্জের মধ্যে কোন আইনের কোন ধারায় চার্জ গঠন করা হইল, কোন সময়, কতটার সময়, ওই সময়টা উল্লেখ করা থাকবে, আর না হইলে কোন পদ্ধতিতে অপরাধটা করলো সেটা সেখানে লিখতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে জাস্ট এই 3টা সেকশন, 225, 227, 232। যদি ছোটোখাটো ভুলভ্রান্তি হয় চার্জ দেয় তাইলে কোনো সমস্যা নাই। চার্জ যে কোনো সময় রায় ঘোষণার পূর্ব পর্যন্ত অ্যাট এনি টাইম চার্জ সংশোধিত হইতে পারে, চার্জ প্রতিস্থাপিত হইতে পারে, চার্জ অ্যাড হইতে পারে। 232, যদি ম্যাটেরিয়াল ইরো ঘটে, মানে গুরুত্বপূর্ণ যদি কোনো ভুল ভ্রান্তি হয়,
তাহলে দেখা যাবে যে আপিল আদালত, রিভিশন আদালত বা রেফারেন্স আদালত কি করতে পারে, ওই শাস্তিটাই বাতিল করে দিতে পারে বা নতুন করে চার্জ ফ্রেম করে বিচারের জন্য পাঠাইতে পারে। এই 3টা লাইন এভাবেই পড়বেন। এরপরে আমরা 233 থেকে পরবর্তীতে জানি যে কিভাবে আমরা চার্জগুলোকে জয়েন করতে পারি, যেটা গত ক্লাসে আমরা বিস্তারিত পড়েছি। এখানে জেনারেল নিয়ম হচ্ছে প্রতিটা চার্জ পৃথক, প্রতিটা বিচার পৃথক। আপনি পৃথক অপরাধ করছেন, পৃথক চার্জ গঠন করব, পৃথক বিচার করব। এটা হচ্ছে 233-এর মূল জেনারেল নিয়ম। আর এই ধারার ব্যতিক্রম হচ্ছে 234, 235, 236 এবং হচ্ছে 239। এই 234, 35, 36-এ বলে একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক চার্জ নিয়ে। আর 239-এ বলে যে আমরা ভিন্ন ব্যক্তিকে, 7 প্রকারের ব্যক্তিকে কি করতে পারবো, একই সাথে নিয়ে আসে বিচার করতে পারবো। তো এগুলো আমরা গত ক্লাসে কিন্তু বিস্তারিত পড়েছি। আর এই 237-এ বলে যে 236-এর অধীনে যেখানে ডাউটফুল থাকে কোন অপরাধটা ঘটেছে, আমরা হয় সবগুলা অথবা বিকল্প হিসাবে চার্জ যদি গঠন করি, তখন 237 বলে যেটা চার্জ গঠন করি নাই তারও শাস্তি দেওয়া যাবে। আর 238 এবং 40 আমরা বলেছি পৃথকভাবে পড়বেন। 240-এ মনে রাখে যে যদি একটা চার্জে কেউ অভিযুক্ত হয়, বাকি চার্জগুলা চাইলে আদালতের অনুমতিক্রমে কি করা যায়, তুলে নেওয়া যায়, অথবা বিচারক চাইলে কি করতে পারে, স্থগিত রাখতে পারে। চার্জ তুলে নেওয়ার ফলাফল হচ্ছে মামলা খালাস। আর 238 যে কথাটা বলে সেটা হচ্ছে যে যদি আমরা কোনো একটা মামলা দেখা গেল আমরা ওই মামলাটা ওই অপরাধের চার্জ ফ্রেম করি নাই, কিন্তু একটা বড় অপরাধ ছিল যেগুলো একাধিক খণ্ডে বিভক্ত হয়ে একটা বড় অপরাধ হয়, ছোট একটা প্রমাণ করতে পারছি কিন্তু ওইটা চার্জ গঠন করি নাই, তাও শাস্তি দিতে পারবো। অথবা আমরা চার্জ গঠন করছি একটার কিন্তু মামলা প্রমাণিত হয়েছে ভিন্নটা, আমরা কি করতে পারবো, যদিও চার্জ গঠন করি নাই তার শাস্তি দিতে পারবো। তো এই কটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এরপরে ম্যাজিস্ট্রিয়াল ট্রায়ালে আমরা পড়েছি 241-এর যেখানে আমরা কি করতে পারি, আসামিকে অব্যাহতি দেওয়ার অ্যাপ্লিকেশন দিতে পারি, ডিসচার্জ অ্যাপ্লিকেশন করা যায় ম্যাজিস্ট্রেট আদালতে 241-এর অধীনে। আর এই 241-এর অধীনেই ম্যাজিস্ট্রেট কি করে, কোনো আসামির বিরুদ্ধে যদি তথ্য উপাত্ত না থাকে তাইলে চার্জ ফ্রেম না করে তাকে ডিসচার্জ করে দেয়। শব্দটা কিন্তু একই রকম, যে তার চার্জ ফ্রেম না করে তাকে ডিসচার্জ করে দেয়। তাইলে 241-এ যদি সে কি করে, ডিসচার্জ না করে, তাইলে 242-এ সে তাকে কি করবে, চার্জ করবে। তার মানে 242-এ এখানে লেখা হয় নাই, ওইটা একটু লিখে নেবেন। 242-এ কি করা হয়, চার্জ ফ্রেম করা হয়। 244-এ টোটাল বিচার কার্যক্রম চলে। আর 245-এর খালাস দেওয়া হয়, অথবা 245-এর বিতে সেন্টেন্স দেওয়া হয়। এর পাশাপাশি ম্যাজিস্ট্রেট আদালতের জন্য এই 3টা সেকশন সবসময় মনে রাখবেন। যদি অভিযোগকারী আদালতে উপস্থিত না হয়, আমাদের এইবারের সংশোধনী আনা হয়েছে যেটা, বিচারক কি করতে পারেন, অবশ্যই যদি অভিযোগকারী না আসে আসামিকে খালাস দিয়ে দিবেন। আর 248 আমরা যেটা পড়েছি যে আমরা কি করতে পারি, একটা মামলাকে উইথড্র করতে পারি, অভিযোগগুলোকে উইথড্র করতে পারি আদালতের অনুমতিতে যদি আদালত উপযুক্ত মনে করে। আর 249 যদি জিআর মামলা হয়, মানে থানা থেকে উদ্ভূত মামলা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে, মামলাটা যে কোনো সময় বন্ধ করে আসামিকে রিলিজ করতে পারে। ডিসচার্জও করবে না, খালাসও করবে না, জাজমেন্টও দিবে না, জাস্ট রিলিজ অর্ডার পাস করবে যে আপনি মুক্ত। আর 250-এ আমরা জানি কেউ যদি মিথ্যা, তুচ্ছ, ভুয়া মামলা করে তার টাকার পরিমাণটা এবারে চেঞ্জ করা হয়েছে। তো এখানে পূর্বে ছিল আমাদের 1000 যেটা, সেখানে এখন আমাদের কি করা হয়েছে, ওই চার্জের পরিমাণগুলো একটু মনে রাখবেন। এখন করা হয়েছে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে 50K মানে 50,000, তৃতীয় শ্রেণী হইলে 25,000 টাকা পর্যন্ত কি করতে পারবে, জরিমানাটা করতে পারবে। আর এই আদেশটা কখন দিবে, আসামিকে যদি অব্যাহতি দেয় তখনও হইতে পারে, অথবা যদি আসামিকে ডিসচার্জ দেয়, যদি আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দেয় তখনও হইতে পারে, যদি আসামিকে অ্যাকুইট করে তখনও হইতে পারে। যিনি অভিযোগটা করেছেন তাকে একটা সুযোগ দেওয়া হবে যে কেন আপনি ক্ষতিপূরণ দিবেন না অপরপক্ষকে, যেহেতু আপনি কি করছেন, মিথ্যা অথবা তুচ্ছ অথবা বিরক্তিকর মামলা করেছেন। যদি এই টাকা পয়সা সে পরিশোধ না করে তাইলে 1 মাস তার কারাভোগের আদেশ দিতে পারবেন। এখন এর অতিরিক্ত আরেকটা সেকশন আছে, এটা দেওয়ার পরেও যদি মামলা দেখে ম্যাজিস্ট্রেটের মনে হয় যে না, একে আমি আরো এডিশনাল দিব, তাহলে 6 মাস পর্যন্ত কারাবাসের আদেশ দিতে পারেন। পাশাপাশি পূর্বে ছিল
সম্ভবত 3,000 টাকা, সেটাকে 1,00,000 টাকা পর্যন্ত করা হয়েছে। এটা হচ্ছে এডিশনাল, মানে আগেরটা দেওয়ার পরেও যদি তার মনে হয় যে অতিরিক্তভাবে তাকে করবেন, তাহলে 1,00,000 টাকা পর্যন্ত জরিমানার আদেশ দিতে পারেন। আর এখানে নিয়ম হচ্ছে যদি 5,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দেন, এর বিরুদ্ধে কোনো আপিল চলবে না। আর 5,000 টাকার বেশি হইলে আপিল চলবে। পূর্বে ছিল কত, এই 100 টাকা। তাহলে দুইটাই পাশাপাশি রাখবেন, যেটা 100 টাকা ছিল ওইটাকে 5,000 টাকা করা হয়েছে। এইভাবে 250টা একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করবেন। আর আমরা দায়রা আদালতটা 265 এটাকে পৃথক করে নিব, কারণ এখানে কিছুই নেই। আমরা কি জানি, প্রতিটা দায়রা আদালতে মামলা পাবলিক প্রসিকিউটর থাকবেন একজন। পাবলিক প্রসিকিউটর মামলাটা ওপেন করবেন, শেষ। এ আর বি আর কিছু বলে না। আর 265 এ গিয়ে কি করব, দায়রা আদালতে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন আসামি খালাসের জন্য, বা আদালত নিজেই ডিসচার্জ করতে পারে। যদি ডিসচার্জ না করে, তাহলে সি এর পরে ডিতে সে কি করবে, চার্জ গঠন করবে। চার্জ গঠন করার সাথে সাথে আসামিকে জিজ্ঞেস করবে সে দোষ স্বীকার করে কিনা। যদি করে তাহলে ইতে শাস্তি দিবে। যদি ইতে শাস্তি না দেয়, তখন এফ এ গিয়ে একটা ডেট ফিক্স করবে। এটাই একটু ব্যতিক্রম, একটা কবে থেকে এভিডেন্সটা গ্রহণ করা হবে একটা ডেট ফিক্স করবে। এরপরে জিতে চলে আসবে সাক্ষ্য গ্রহণ রাষ্ট্রপক্ষের। তো রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের পরে যদি দেখা যায় অপরাধের অস্তিত্ব বা প্রমাণ করা সম্ভব না, তাহলে এসে গিয়ে আসামিকে খালাস করে দিবে। যদি খালাস না করে, তখন আইতে গিয়ে যায় আসামিকে বলবে যে সে ডিফেন্স নিতে চায় কিনা। এরপরে যুক্তিতর্ক হবে এসে, তারপরে কে অনুযায়ী হয় খালাস পাবে অথবা সেখানে তার শাস্তি হবে। আর এল আসবে তখনই যদি সে কোনো প্রকার ওই যে আমাদের দণ্ডবিধি 12 এবং 17 অপরাধ যদি করে, তার যদি যে এগুলাতে ইনহ্যান্স পানিশমেন্ট, যেটা আমরা পেনাল কোডের 75 জানি, যে যদি আপনি কি করেন পেনাল কোডের 12 এবং 17 ধারার অপরাধ যদি কি করেন 3 বা 3 বছরের বেশি একবার দণ্ডিত হন, আবার পুনরায় যদি আবার 3 বা 3 বছরের অধিক শাস্তিযুক্ত ধারায় অভিযুক্ত হন, তাহলে আপনার চার্জশিটে আপনার পূর্ববর্তী যে অপরাধ সেটা উল্লেখ থাকবে। আর মামলা যখন আপনি সেন্টেন্স হবে কে এর মধ্যে, তখন আসবে আপনার পূর্ববর্তী দণ্ড। আপনি যদি স্বীকার করেন যে হ্যাঁ আমি পূর্ববর্তী দণ্ডিত হয়েছি, তাইলে তো বিচারক ওই হিসাবে শাস্তি দিবে। আর যদি বলেন যে না এটা মিথ্যা কথা, তাহলে ওইটার উপরও আবার তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে যে আপনি কবে কিভাবে পূর্ববর্তী ধারায় অভিযুক্ত হয়েছে। তো এই কয়েকটা সেকশন আশা করি যদি আপনি 20 মিনিট সময় দেন, এটা থেকে অ্যাটলিস্ট মোটামুটি যদি আমরা বলি 10 মার্কের এমসিকিউ কিন্তু আপনার এখান থেকেই। আর এগুলাই গুরুত্বপূর্ণ। বাকি অন্য যেটা পড়েছেন সেটা পড়ার জন্য পড়া, কিন্তু এই সেকশনগুলা আমি যেটা রিকোয়েস্ট করব, আপনি সেকশনগুলো সাদা কাগজে লিখবেন, মূল থিমটা নিজে মতো করে লেখার চেষ্টা করবেন। যেটা পারবেন না সেটা তখন বই খুলে অথবা ভিডিও আবার দেখার চেষ্টা করবেন। তো আজকের অংশে আমরা চলে আসি। আজকে যেটা আমাদেরকে বলতেছে